হ্যালো। আসসালামু আলাইকুম সবাইকে। কেরিয়ার ম্যাপ স্টুডিও থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের ফ্রি বেসিক গণিত কোর্সের যে ক্লাসটি আছে সেটি শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের নবম ক্লাস। আর আজকে টপিক আমরা নির্ধারণ করেছি সমান্তর এবং গুণোত্তর ধারা। তো আপনারা যদি আমার সাউন্ডটা ক্লিয়ার শুনতে পান একটু কাইন্ডলি জানাবেন। আমরা ট্রাই করেছিলাম সাউন্ডটাকে ঠিক করার জন্য। আবার আপনারা একটু হেল্প করেন যে এবার সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে তাহলে আমরা সবাইকে ওকে অল ক্লিয়ার শেষের গল্প ওকে ফাইন শেষ বিকেলের গল্প তুমি কি সুন্দর নাম ওয়াও ফ্যান্টাস্টিক আচ্ছা চলেন আমরা আমাদের একটু প্রবলেম ছিল প্রথমে সাউন্ডের জন্য আমরা লাইভটা কেটে দিয়ে আবার ব্যাক করেছি তো আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো আমরা আর দেরি না করে চলেন শুরু করে দেই আমরা প্রথমে বেসিক আলোচনা করব এটা এই ফরম্যাটে দেন এই ফরম্যাটে দেন স্লাইড থেকে না দিয়া হ্যাঁ পিডিএফটা কিভাবে নেওয়া যায় হ্যাঁ নোটে যান নোটে করতেন ঠিক আছে তো চলেন শুরু করি আমরা প্রথমে একটু বেসিক আলোচনা করে নেব সমান্তর ধারা সম্পর্কে তারপরে আমরা গুণোত্তর ধারায় চলে আসব তো চলেন আমরা দেখি যে সমান্তর ধারা আসলে কাকে বলে তো আমরা জানি সমান্তর মানে সমান অন্তর বজায় রেখে সামনের দিকে যাবে আমরা যদি সেটা বলি খেয়াল করে দেখেন আমরা এখানে একটা ধারা লিখছি 2+4+6+8+... ধরেন এটা কি সমান্তর না গুণোত্তর ধারা আপনি বুঝবেন কিভাবে বুঝার ওয়েটা হচ্ছে আমরা যেটা বলেছিলাম যে এখানে আমি যদি প্রথম দুইটা পদের কথা বলি প্রথম এই দুইটা পদের কথা বলি খেয়াল করে দেখেন এই দুইটি পদ এর মধ্যে কোনটি পূর্বপদ এবং কোনটি পরপদ আমরা সেটা আইডেন্টিফাই করব তো এই দুইটা পদের মধ্যে আমরা এই 4 যে আছে সেটাকে বলবো হচ্ছে পরপদ আর এই 2 কে আমরা বলবো হচ্ছে পূর্বপদ এই দুইটা পদের সাপেক্ষে এখন পরপদ এবং পূর্বপদের পার্থক্য যদি অলওয়েজ সেম থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে সমান্তর ধারা বা একটি নির্দিষ্ট পার্থক্য বজায় রেখে রেখে সামনের দিকে যাবে তাহলে এখানে এই পরপদ মাইনাস পূর্বপদ সেটাকে আমরা বলি হচ্ছে সাধারণ অন্তর যেটাকে ডি দ্বারা আইডেন্টিফাই করা হয় এই সাধারণ অন্তর এর সূত্র আমরা বলছি যে পরপদ মাইনাস পূর্বপদ তো খেয়াল করে দেখেন এই প্রথম দুইটার ক্ষেত্রে আমাদের পরপদ 4 তার পূর্বপদ হচ্ছে 2 তার মানে সাধারণ অন্তর হচ্ছে এখানে কত 2 আমরা যদি তারপরে দুইটার কথা চিন্তা করে দেখি তাহলেও দেখবেন সে একই কথা আমরা যদি এখানে বলি পরের দুইটা পার্থক্য 2 আমরা যদি বলি তারপরের দুইটা তাও পার্থক্য কি 2 সুতরাং আমরা এখানে সিদ্ধান্ত নিতেই পারি যে এটা আসলে তাহলে কি গুণোত্তর ধারা সমান্তর ধারা ঠিক আছে তাহলে এইবার এই সমান্তর ধারার আমরা যে বিষয়গুলো একটু খেয়াল রাখবো সেটা হচ্ছে এই সমান্তর ধারার প্রথম পদ যেটা
সেটাকে আমরা আইডেন্টিফাই করি এ দ্বারা, যেখানে আমরা এই ধারাটার প্রথম পদ দেখতে পাচ্ছি 2। ওকে, এবার যে জিনিসগুলো আমাদের জানা দরকার সেটা হচ্ছে এই সমান্তর ধারাটা আসলে কিভাবে তৈরি হয়। খেয়াল করে দেখেন এখানে প্রত্যেকটি পদকে আমরা বলি এনতম পদ। সবগুলো পদে এখানে কি পদ? এনতম পদ। ঠিক আছে, তবে আমাদের পার্থক্য যেটা জানা দরকার সেটা হচ্ছে এই যে এনতম পদ, এটাকে আমরা বলতে পারি এনতম পদ, বাট এন এর মান কত? খেয়াল করেন এটা কিন্তু এনতম পদ, এনতম পদ। এখানে তাহলে এন এর মান কত? এখানেও কিন্তু এটাও এনতম পদ, এটাকেও আমরা বলি হচ্ছে এনতম পদ, কিন্তু এন এর মান কত? ঠিক এইখানেও তাই, 6 নাম্বার যেটা আছে, 6 যেটা আছে সেটাও আমরা বলি কি এনতম পদ। প্রশ্ন হচ্ছে তাহলে এন এর মান কত? এই জিনিস কিন্তু আমাদের বুঝতে হবে। খেয়াল করে দেখেন এনতম পদ আর এন এর মান দুইটা কিন্তু দুই জিনিস। এখানে এটা এনতম পদ, আমরা বলতে পারি হচ্ছে এই এনতম পদটা 2, কিন্তু এন এর মান কত? 1। আমরা এখানেও বলতে পারি যে এই এনতম পদটা কত? 4, কিন্তু এন এর মান কত? 2। পার্থক্য বোঝার চেষ্টা করেন। পরে দেখেন এটাও আমরা এনতম পদ কত বলতে পারছি? 6, কিন্তু এন এর মান কত? 3। এইটা এনতম পদ, কিন্তু এন এর মান কত? এন এর মান হচ্ছে 4। তাহলে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এন এক জিনিস আর এনতম পদ হচ্ছে আরেক জিনিস। এন মানে কি? ওই পদটা কত নাম্বার পজিশনে আছে সেটা হচ্ছে এন এর মান, আর ওই পজিশনে যে পদটা আছে তার নাম হচ্ছে এনতম পদ। এই পার্থক্যগুলো একটু বোঝার চেষ্টা করব। ওকে ফাইন, আমরা এন মানে কি, এনতম পদ মানে কি, এই দুইটা জিনিস ক্লিয়ার হলাম। আর প্রথম পদ এবং সাধারণ অন্তর কি সেটাও ক্লিয়ার হলাম। এখন এইখান থেকে আমাদের কি কি জানতে চাই সেটা একটু খেয়াল করে দেখি। আমরা এই যে সমান্তর ধারা এটা কিভাবে তৈরি হয়, তার স্ট্রাকচারটা কি একটু যদি বিশ্লেষণ করি তাহলে কিন্তু পেয়ে যাই। যেমন আমরা এখানে প্রথম পদ আমরা বলছি হচ্ছে এ, আর সাধারণ অন্তর আমরা বলছি হচ্ছে ডি। এখন আমরা যদি বলি এই টুটা কি, এন তম পদের একটা সূত্র আছে, এন তম পদ, এর সূত্রটা আমরা কি বলি? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তার মানে এই যে এন তম পদের সূত্রটা দেখতে পাচ্ছি, এই সূত্র দিয়েই কিন্তু সবগুলো পদ এখানে তৈরি হয়েছে। কি, এখানে 2 তৈরি হয়েছে, 4, 6, 8, এগুলো সবই এই এন তম পদ দিয়ে তৈরি হয়েছে। যেমন আমরা যদি এখানে প্রথম পদের কথা বলি, প্রথম পদের ক্ষেত্রে আমাদের এন এর মানটা কত হবে? 1। তাহলে প্রথম পদটা কত? 2। দেখেন কিভাবে আসছে। আমরা এখানে প্রথম পদ এর মান কত আমরা পেয়েছি? 2 পেয়েছি, প্লাস এন মানে কি, প্রথম পদ হচ্ছে 1, 1 মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে কি সাধারণ অন্তর, কত পেয়েছি সাধারণ অন্তর? খেয়াল করে দেখেন 2। তাহলে এখানে আমরা ইন্টু 2, তো 2 প্লাস 0 ইন্টু 2, অতএব 2। তাহলে খেয়াল করে দেখেন আমাদের এই যে প্রথম পদ 2 সেটা আমরা কিভাবে পেলাম। ঠিক একই ভাবে 4 কিভাবে আসছে সেটা যদি বলি, দ্বিতীয় পদটা কিভাবে আসছে, তাহলে এই জায়গায় পরিবর্তন হবে। পরিবর্তনটা কি হবে? এইখানে এন এর জায়গায় এইবার বসাবো 2, মানে 2 নাম্বার পদ, এন এর মান 2 ইন্টু 2। এবার খেয়াল করে দেখেন 2 প্লাস 2, তার মানে আমরা কত পাচ্ছি এখানে? 4। তাহলে দ্বিতীয় পদটা 4 কিভাবে আসছে বুঝতে পেলাম। ঠিক একই ভাবে তৃতীয় পদ আমরা যদি এখানে এন এর মান 3 বসাই, এন এর মান যদি এখানে 3 বলি, তাহলে এটা হবে 2 আর 2, তার মানে আমরা এখন বলতে পারি 4 আর 2 কত? 6। পরের পদটা আমরা কত পেয়েছি? 6 পেয়েছি। তাহলে স্ট্রাকচারটা কিভাবে আসে? আমরা যদি এখন মান না বসিয়ে বলতে চাই যে আসলে সমান্তর ধারার স্ট্রাকচারটা কিভাবে গঠিত হয়, খেয়াল করে দেখেন আমাদের এইখানে প্রথম পদ এ, ফাইন। আমরা যদি এই সূত্র দিয়ে প্রথম পদ এ বের করতে চাই, তাহলে এ প্লাস প্রথম পদের ক্ষেত্রে আমাদের এন এর মান হবে 1 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে খেয়াল করে দেখেন এ প্লাস 0 ইন্টু ডি, তার মানে প্রথম পদ কত? এ। এবার আসি দ্বিতীয় পদ কিভাবে আসে আমরা সেটা একটু বের করবো এই এনতম পদের সূত্র দিয়ে। দ্বিতীয় পদের ক্ষেত্রে আমরা এখানে কি করব? এন এর মান
n এর মানে এবার কি বসাবো, n এর মান 2 বসাবো, 2 - 1 মানে 2 নাম্বার পদ ইনটু d। তাহলে ক্যালকুলেশন করলে কি আসে দেখেন, a প্লাস 1 ইনটু d, দ্যাট মিন্স d। তাহলে আমার দ্বিতীয় পদ যেটা হবে সেটা আমরা কি বলতে পারি, a প্লাস d। এবার আসেন তৃতীয় পদটা আমরা বের করার চেষ্টা করব। তৃতীয় পদ খেয়াল করে দেখেন, তৃতীয় পদ যদি বের করতে চাই তাহলে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে n এর মান কত বসাবো, এবার n এর মান 3 বসাবো। তাহলে 3 - 1 ইনটু d, তাহলে a প্লাস 2d। তার মানে আমাদের 3 নাম্বার পদ যেটা হবে সেটা হচ্ছে a প্লাস 2d। ঠিক একইভাবে যদি বলি 4 নাম্বার পদটা কি হবে, তাহলে a প্লাস 3d। তাহলে এইভাবেই আমাদের সমান্তর ধারাটা আঁকাবে। বেসিক একদম মূল যে স্ট্রাকচার সেটার কথা বললাম। এবার আসেন সমান্তর ধারার আমরা n তম পদের বিষয়টা বুঝতে পারলাম, সমান্তর ধারা কিভাবে তৈরি হয় সেই স্ট্রাকচারটা দেখতে পেলাম। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে সমান্তর ধারা থেকে কি কি জিনিস জানতে চাই। একটা তো n তম পদ আমরা শিখে গেলাম। এবার আসি আমরা এখানে n তম পদ এর যে সূত্র a প্লাস n - 1 ইনটু d, আমরা সেটা জানি। এখান থেকে আমাদের আরেকটা সূত্র যেটা জানতে চাইবে সেটা হচ্ছে n তম পদের সমষ্টি, তার মানে সামেশন অফ n। এটা আমরা কিভাবে বের করব, n/2 ইনটু 2a প্লাস n - 1 ইনটু d। এটা হচ্ছে সমান্তর ধারার সমষ্টির সূত্র। ওকে, এবার আমরা পদ সংখ্যা যদি বের করতে চাই তাহলে আমরা এখানে n তম পদের সূত্র ব্যবহার করতে পারবো এবং চাইলে আমরা একটা শর্টকাট সূত্র ব্যবহার করেও পদ সংখ্যা বের করতে পারবো। পদ সংখ্যা বলতে কি বোঝাচ্ছে, ধরেন আমরা এটাকে ধরেই যদি কাজ করি 2 4 6 8, এই যে ধারাটি আছে এই ধারার আমরা যদি বলি, ধরেন এটা ডট ডট চলছে, যে 8 কত নাম্বার পদ, এটা আমরা কিভাবে বের করব, সূত্র অ্যাপ্লাই করে। আমরা যদি নরমালি সূত্র অ্যাপ্লাই করে বের করতে চাই তাহলে 8 তো নিঃসন্দেহে একটা n তম পদ, 8 নিঃসন্দেহে একটা কি n তম পদ। তাহলে আমরা n তম পদের সূত্র কি বলি, n তম পদের সূত্র হলো a প্লাস n - 1 ইনটু d। তাহলে এই যে সূত্রটা এইটা সমান আমরা কত বলতে পারি, 8 বলতে পারি। কারণ আমি জানতে চাচ্ছি 8 কত নাম্বার পদ, তাই আমি 8 বললাম। যদি বলা হইতো যে 6 কয় নাম্বার পদ তাহলে আমি এখানে 6 বসাতাম। এখন আমরা a আর d এর মান বসাইলে এই সমীকরণ করলে n এর মান বের হয়ে আসবে। তো আপনারা একটু বলেন যে n এর মান তাহলে কত আসতেছে। এই ধারার a এর মান হচ্ছে, প্রথম পদ হচ্ছে a, কত 2, প্লাস n এর মান জানি না n - 1 ইনটু d এর মান কত, আমরা এই দুইটার পার্থক্য কত পেয়েছি এখানে 2, অতএব এখানে হচ্ছে কত 8। তো এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি 2n - 2 = 8, ক্যালকুলেশন করে দেখেন তাহলে 2n = হচ্ছে কত 8, অতএব n এর মান কত 4। তার মানে এই 8 কয় নাম্বার পদ, 8 হলো 4 নাম্বার পদ। ঠিক একইভাবে 6 কয় নাম্বার, বা এর সামনে যদি আরো কিছু সংখ্যা থাকে সেই ক্ষেত্রে যদি এখানে ধরেন আপনার বলা হলো যে 50 কয় নাম্বার পদ, ইত্যাদি ইত্যাদি, তাহলে আমরা সেটা কিভাবে বের করব, তার সূত্রটা আমরা বললাম যে এই n তম পদের সূত্র ব্যবহার। কিন্তু আমরা চাইলে এটা না করেও একটা শর্টকাট সূত্র অ্যাপ্লাই করেও কিন্তু এইখানে 8 কয় নাম্বার পদ সেটাও বের করতে পারি। তো সেটাকে আমরা বলি পদ সংখ্যা। পদ সংখ্যা। তাহলে এই পদ সংখ্যা কিভাবে বের করে খেয়াল করে দেখেন, সেই সূত্রটা হচ্ছে এমন যে শেষ পদ মাইনাস প্রথম পদ, শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড সাধারণ অন্তর প্লাস 1। আমরা এইটা করেও কি করতে পারি, খুব অল্প সময়ে পদ সংখ্যা বের করতে পারি। নরমালি যদি এই ইকুয়েশন দিয়ে করতে যাই অনেক সময় লাগে। তাহলে আমরা খেয়াল করে দেখব যে এই ধারাটা 2 4 6 8, 8 কত নম্বর পদ, তাহলে শেষ পদ হচ্ছে 8 মাইনাস প্রথম পদ কত 2, ডিভাইডেড সাধারণ অন্তর কত, সাধারণ অন্তর তো আমরা দেখতে পেয়েছি 4 - 2 মানে কি 2 প্লাস 1। তাহলে খেয়াল করে দেখেন আমাদের এখানে কত হয় 6 ভাগ 2 তারপরে 1, তার মানে 3 প্লাস 1 ইকুয়াল কত 4। তার মানে এইখানেও আমরা কত পেয়েছি 4। তার মানে 8 কয় নাম্বার পদ ছিল,
6 নাম্বার পদ ছিল। আচ্ছা, তারপরে আসি, আমরা কিন্তু এখনো ম্যাথে যাই না, একদম বেসিকটা আলোচনা করছি। এবার আমরা সমষ্টি কিভাবে বের করব? খেয়াল করে দেখেন, আমরা যদি সমষ্টির কথা বলি, এখানে পদ সংখ্যা দেখালাম, এবার আসেন সমষ্টির কথা। তো সমষ্টির ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, নরমাল এই সূত্র ব্যবহার করে যদি সমষ্টি করতে চাই তাহলে করতে পারি, কিন্তু আমার ক্যালকুলেশনটা কি হবে, বড় হবে, আমরা যদি এই সূত্রটা ব্যবহার করে সমষ্টি বের করতে চাই। কিন্তু আমরা তা না করেও এই সমষ্টি বের করার যে সূত্র সেটাও অ্যাপ্লাই করতে পারি। তো তার জন্য আমার যেটা জানতে হবে সেটা হচ্ছে এখানে ৮ কয় নাম্বার পদ, মানে এই ধারায় পদ সংখ্যা কয়টি আছে সেটি। তখন আমাদের সমষ্টি বের করার সূত্র হবে শেষ পদ যোগ আমরা কি বলবো প্রথম পদ। আচ্ছা, একটা মজার ব্যাপার এখানে আছে, নরমালি যদি আমরা এই সামেশন অফ এন এই সূত্র ব্যবহার করে সমষ্টি বের করতে চাই তাহলে আমরা বলছি যে সময়টা একটু বেশি লাগবে। তো ধরেন আমার এখানে এন এর মান মানে কত, 4টা পদ, তাহলে 4টা পদের সমষ্টি 4/2 ইন্টু 2 ইন্টু এর মান হচ্ছে কত 2, তারপর প্লাস 4 মাইনাস 1 ইন্টু 2, ক্যালকুলেশন করলে এখানে সমষ্টি কত সেটা বের হয়ে আসবে। তো ধারাটা যদি জোড় হয় তাহলে তার সমষ্টি বের করার কিন্তু একটা শর্টকাট সূত্র আছে। মানে জোড় যদি হয় তাহলে তার সমষ্টি বের করার আলাদা আমরা একটা সূত্র ব্যবহার করতে পারি, শুধু জোড় যদি হয়। তো তার মানে এখানে দেখেন 2 4 6 2 4 6 আমরা এই সূত্রটা ব্যবহার না করেও ক্যালকুলেশন করতে পারি ওই জোড় সংখ্যার ক্ষেত্রে। তো এখানে দেখেন ধারাটা আমরা দেখি 2 4 6 8, এটা একটা জোড় সংখ্যার দ্বারা আমরা বলতে পারি। তাহলে যদি জোড় সংখ্যা হয় জোড় ধারা হয়, যদি আমরা সেটা বলি, তাহলে সমষ্টি বের করার যে সূত্রটা হতে পারে সেটা হচ্ছে n ইন্টু n প্লাস, তাহলে আমরা কি বলছি n ইন্টু n প্লাস 1। এখানে আমাদের বোঝার বিষয় যেটা সেটা হচ্ছে n আসলে কি বিন করে। n মানে হচ্ছে পদ সংখ্যা। তাহলে আমরা এই যে ধারাটা দেখতে পাচ্ছি 2 4 6 8, এখানে কয়টা পদ আছে, আমরা এখানে 4টা পদ পাচ্ছি, তাহলে n এর মান কত 4। তাহলে আমরা যে কাজটা করতে পারি 4 ইন্টু 4 প্লাস 1 তার মানে 4 প্লাস 5 তার মানে কত 20। আপনি নর্মালি এই যে সূত্র আছে এটা ক্যালকুলেশন করে দেখেন, আপনি কত পাবেন 20 পাবেন। কিন্তু যদি জোড় ধারা হয় তাহলে আমরা চাইলে আলাদা করে এই সূত্রটাও ব্যবহার করতে পারি, মানে খুব দ্রুত যদি ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাদের কি রেজাল্ট কিন্তু সেমই আসবে, ভিন্ন কোনো রেজাল্ট আসবে না। তাহলে আমরা সমান্তর ধারার ক্ষেত্রে নরমাল ওয়েতে সমষ্টি বের করার সূত্র, এবং আমরা যদি একটু শর্টকাট ওয়েতে করতে চাই, খুব দ্রুত যদি ক্যালকুলেশন করতে চাই, তাহলে আমাদের সমষ্টি বের করার সূত্র কি হতে পারে। তো এই ছিল আমাদের সমান্তর ধারার মোটামুটি বেসিক আলোচনা। এখন আসলে আমরা কোয়েশ্চেন সলভ করতে যাই। আমরা প্রথমে যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি, খেয়াল করেন কি বলছে, 1 প্লাস 5 প্লাস 9 প্লাস 13 ধারাটির n তম পদ কত, n তম পদ কত সেটা জানতে চাইছে। তাহলে আমরা কিছুক্ষণ আগে শিখেছিলাম, এটাও কিন্তু পরীক্ষায় আসা একটা কোয়েশ্চেন, n তম পদের সূত্র কি শিখেছিলাম মনে করে দেখেন। n তম পদ বের করার সূত্র ছিল a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো এই ধারার যেখানে প্রথম পদ a মানে কত 1, সাধারণ অন্তর d মানে কত 5 মাইনাস 1, দ্যাট মিন্স কত 4। তাহলে জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিই, এর মান কত 1 প্লাস n এর মান কত আমরা জানি না, সেটাই তো বের করতে বলছে, তার মানে n মাইনাস 1 ইন্টু d এর মান কত 4। এখন এটা ক্যালকুলেশন করলেই হয়, তার মানে 1 প্লাস 4n মাইনাস 4, ক্যালকুলেশন করলে 4n মাইনাস 3। তার মানে এই ধারাটার n তম পদ হচ্ছে কত 4n মাইনাস 3। খেয়াল করে দেখি যে এটা তাহলে কোথায় আছে 4n মাইনাস 3, 4n মাইনাস 3 আছে হচ্ছে অপশন বি তে। তাহলে আনসারটি কি হবে অপশন বি। পরীক্ষায় আসা কোশ্চেন কিন্তু যারা পারবো তারা কিন্তু আমরা আনসার গুলো লিখে ফেলবো। এখন আমি সমান্তর ধারাতে যাচ্ছি, সমান্তর ধারা বেসিক শেষ, আমরা
প্রত্যেকটা ম্যাথ এখন আমাদের এই যে বেসিক আলোচনাগুলো করেছিলাম সেগুলো দিয়ে সমাধান করার চেষ্টা করব। আরো আলোচনা ছিল, আমরা এখানে যেহেতু লাইভ ক্লাস আমরা এত কিছু আলোচনা করতেও পারছি না। অনেকে জলি দাস বলেছেন ঠিক আছে, সোনিয়া ঠিক আছে, ওকে ফাইন। আসেন নেক্সটে কি বলতে দেখি। একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর ডি 10, সমান্তর অনুক্রম তার যে সাধারণ অন্তর মানে ডি এর মান দেওয়া আছে কত 10, এবং ষষ্ঠতম পদটি 52 হলে, তার মানে ষষ্ঠতম পদ মানে হলো এনতম পদ, ঠিক আছে? তাহলে 6তম পদ এটা দেওয়া আছে, 6তম পদ মানে কত দেওয়া আছে 52 দেওয়া আছে, হলে 15তম পদ কত? তাহলে আমাদের কাছে জানতে চাইছে 15তম পদটা কত হবে, 15তম পদ সমান কত হবে। খেয়াল করে দেখেন, এটাকে যদি আমি বের করতে চাই 15তম পদ মানে কি, এনতম পদের সূত্র কি a প্লাস এন, এন এর মান কত 15 মাইনাস 1 ইন্টু কি ডি। চিন্তা করে দেখেন, এটি আমার উত্তর। এখন এটা যদি আমি বের করতে চাই তাহলে আমাদের এখানে কি কি লাগবে খেয়াল করেন। এটার মান যদি বের করতে চাই তাহলে আমার অবশ্যই এখানে এর মানটা জানতে হবে, এর মান কত, এবং ডি এর মান কত সেটা জানতে হবে। তো খেয়াল করে দেখেন ডি এর মান তারা ডিরেক্ট বলে দিছে কত, সাধারণত হচ্ছে 10। তাহলে আমরা এখানে ডি এর মান 10 বসাতে পারবো, কিন্তু পাচ্ছি না কার মান বসাইতে, এর মান। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে এর মান বের করে নিয়ে আসতে হবে। তো এ যেহেতু একটি চলক আমরা চিন্তা করতে পারি, তাহলে তার মান বের করতে গেলে আমার অবশ্যই সমীকরণ দাঁড় করাইতে হবে। সবাই একটু আনসার করেন, 2 নম্বরের আনসার কি হবে? তো সমীকরণটা কাকে বেস করে দাঁড় করাবো সেটা বোঝাটা খুবই জরুরি। খেয়াল করে দেখেন, আমরা যদি বলি যে ষষ্ঠতম যে পদটা ছিল, এই ষষ্ঠতম পদ থেকে আমরা একটা সমীকরণ তৈরি করতে পারি কিনা। 6তম পদ মানে কি এনতম পদ, তাহলে এনতম পদের সূত্র সমান আমি কি বলতে পারি 52। তাহলে আমরা এখান থেকে একটা সমীকরণ তৈরি করে এর মান বের করার চেষ্টা করি। তার মানে আমরা এখানে বলতে পারি a প্লাস এন, এন এর মান কত 6, ষষ্ঠতম পদ যেহেতু, তাহলে 6 মাইনাস 1 ইন্টু কি ডি, ডি এইটা সমান আমরা কত বলতে পারি 52 বলতে পারি। খেয়াল করে দেখেন, এখন আমরা কার কার মান বসাইতে পারবো, এর মান জানি না সেটাই বের করব। 6তম পদ মানে হচ্ছে 7, 6 মাইনাস 1, আমি একটু আবারও লিখি 6 - 1 বোঝার সুবিধার্থে, আর ডি এর মান কত 10 সমান 52। এখন এটা ক্যালকুলেশন করলে এর মান বের হয়ে আসবে। তাহলে এখানে আমাদের কত আসে 50, এক বিয়োগ করলে এখানে 50 থেকে 52 থেকে আমরা 50 বিয়োগ করে দিই, তাহলে এর মান কত পাচ্ছি 2 হয়ে গেল। প্রথম পদটা তাহলে কত ছিল 2 ছিল, জাস্ট এখানে মানটা এখন বসিয়ে দিই। এর মান আমরা এখন কত পেয়ে গেলাম, এর মান 2 পেয়ে গিয়েছি। এখন মান বসাই, এর মান হচ্ছে 2 প্লাস 15 মাইনাস 1 কত 14, তাহলে 14 ইন্টু কত 10। তাহলে খেয়াল করে দেখেন 2 প্লাস 140 তার মানে 142। তাহলে আমরা বলতে পারছি যে এখানে আমাদের 15তম পদ যেটা সেটা হচ্ছে কত 142, আর সেটা আছে কোথায়, এখানে অপশন বি তে আমরা দেখতে পাচ্ছি। তো দেখি এটা কারা কারা আনসার করতে পেরেছেন 142। আরিফুল ইসলাম, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তারপরে আছেন আমাদের সাথে আনিকা নূর 142 ঠিক আছে, মায়া ঠিক আছে, জলি দাস ঠিক আছে, ওকে। অনেকেই সোনিয়া হক, ইয়েস ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আসেন অনেকেই আনসার করেছেন, আসেন আমরা একটু নেক্সটে যাই। তাহলে এটা যারা যারা পারবো আনসারটা করে ফেলবো, আমরা কিন্তু বেসিক ডিসকাশন করে ফেলছি, জাস্ট এগুলা এখানে আমরা ক্লিয়ারলি যদি একটু ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে কিন্তু আনসার গুলো খুব সহজে বের হয়ে আসে। খেয়াল করে দেখেন এখানে কি বলছে যে 5 + 8 + 11 + 14 ডট ডট ধারাটির কততম পদ 302, কততম পদ 302। তাহলে খেয়াল করে দেখেন 302 কি একটা শেষ পদ, অবশ্যই শেষ পদ। তাহলে পদ সংখ্যা খুব দ্রুত কিভাবে বের করব, আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করি। এবার সমীকরণে না যাই, খুব দ্রুত ক্যালকুলেশন করি। শেষ পদ, শেষ পদ মাইনাস প্রথম পদ, সূত্র লিখে দিয়েছিলাম, ডিভাইডেড সাধারণ অন্তর প্লাস 1। চলেন আমরা এটা অ্যাপ্লাই করে কিন্তু ক্যালকুলেশনটা করে ফেলতে পারি। খেয়াল করে দেখেন এখানে শেষ পদ মানে কি, এই 302 এটা কততম পদ, এটি তাহলে আমার শেষ পদ। তাহলে
0 2 মাইনাস প্রথম পদ কত 5 ডিভাইডেড সাধারণ অন্তর কত, খেয়াল করে দেখেন 8 এবং 5 এর পার্থক্য কত 3, তাহলে 3 প্লাস 1। এবার বলেন আনসারটা কি হবে? 100। অনেকে আনসার করে ফেলছেন 100, অনেকে আনসার 100 করে ফেলছেন, রাইট। আর কার কার কি আনসার আসছে আমরা একটু দেখতে চাই। তাহলে এখানে আমাদের কত আসবে 99 প্লাস 1, তার মানে কত 100। তাহলে যারা 100 বলেছেন সবাই রাইট, ঠিক আছে। 100তম পদ ছিল 302। তাহলে কিন্তু আমরা এখানে n তম পদের যে সূত্র সেটা কিন্তু অ্যাপ্লাই করি না এখানে। সেটা যদি অ্যাপ্লাই করতাম তাহলে আমার কিন্তু সময় এখানে কি লাগতো, বেশি লাগতো সমীকরণ ক্যালকুলেশন করতে গেলে। c ইকুয়াল কত 302, এটা ক্যালকুলেশন করলেও আমাদের সেই n এর মান কত আসতো 100। আশা করি বুঝতে পেরেছি যে আমরা চাইলে সমীকরণ অ্যাপ্লাই করেও করতে পারি, আমরা চাইলে এই যে সূত্রটি আছে সেটা অ্যাপ্লাই করেও আরো দ্রুত ক্যালকুলেশনটা করতে পারি, ঠিক আছে। আসেন তাহলে আমরা নেক্সটে যাই, দেখি কি আছে। 1 2 3 ডট 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 n ধারাটির গাণিতিক গড় কত, সবাই একটু লিখিত গাণিতিক গড় কত আমাদের কাছে সেটা জানতে চাইছে। আমি জানি এই আনসার সবাই করতে পারবেন। গড় রাশিগুলোর যোগফল বা রাশির সংখ্যা। তো আমরা পদ সংখ্যা, আমরা সমান্তর ধারার সমষ্টির যে সূত্র দেখেছিলাম যে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড 2, এটা যেটা ছিল সেটা হচ্ছে সমান্তর ধারার সমষ্টি। স্বাভাবিক যদি হয়, স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করার সূত্র এটা, কিন্তু আমাদের বের করতে বলছে কি, আমাদের বের করতে বলছে গড়। তার মানে গড় যেটা হবে সেটা হচ্ছে n প্লাস 1 ডিভাইডেড 2, এইটাই হচ্ছে আসলে এখানে গড়, এই অংশটুকু হচ্ছে গড়। তার সাথে যদি আমরা এখানে পদ সংখ্যা গুণ করে দিই তাহলে আবার সমষ্টি বের হয়ে যায়, কিন্তু আমাদের বের করতে বলছে কি শুধু গড়, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমাদের যেটা আসবে সেটি আনসার, তাহলে সেটা কোথায় আছে, এটি আনসার আছে হচ্ছে অপশন এ তে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আনসার হবে অপশন এ। একটু দেখতে চাই কারা কারা আনসার ঠিক করেছেন। এটা সবাই পারবেন আশা করি। নেক্সটে আসেন কি বলছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডট 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 99 এর সমান কত। এইগুলা আমরা করতে করতে আপনারা অভ্যস্ত। স্বাভাবিক এখানে কি বিজোড় সংখ্যার সমষ্টি 1 2 3, তারপরে কি আছে 4, স্বাভাবিক সংখ্যা। তো আমরা এখানে 99 পর্যন্ত যদি হয় তাহলে তার সমষ্টি কত, এটা সবাই পারবেন, অনেক দিন যাবত এগুলো করে আসতেছেন। বলেন এটা আনসার কি হবে। অপশন সোনিয়া হক অপশন এ, আমরা তাই করাতে চাচ্ছি না। জলি দাস অপশন এ, ইয়েস ইউ আর অ্যাবসলিউটলি রাইট, এটা সবাই আমরা পারবো। সুতরাং আমরা এইখানে আর সময়টা ওয়েস্ট না করি। আসেন পরে কি বলছে দেখি। 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট ডট 2x মাইনাস 1 সমান কত, দেখি এটা ধরতে পারেন কিনা, এইটা ধরতে পারেন কিনা। ঠিক আছে, আনিকা নূর অপশন এ বলেছেন, সোনিয়া হক ঠিক আছে, মিজানুর রহমান ঠিক আছে। এবার বলেন তো এটার আনসার কি হবে। খুবই ক্লাসিক্যাল একটা কোয়েশ্চেন এটা, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা খুবই ক্লাসিক্যাল একটা কোয়েশ্চেন, এগুলা প্রায়ই পাবেন, একদম বেসিক জায়গা থেকে আসা কোয়েশ্চেন এগুলো। তো এটার আনসারটা কি হবে আমরা একটু দেখতে চাই, এটার আনসারটা কি হবে। তো এখানে খেয়াল করে দেখেন আমাদের ধারাটা কি বলেছে, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 প্লাস 2x মাইনাস 1। আপনাকে বুঝতে হবে এটা আসলে কি। আমরা সবাই একটু বলবো যে এখানে 6 নাম্বার আনসারের কোশ্চেনটার আনসার কি হবে। খেয়াল করে দেখেন 1 3 5, তার মানে এটা কিন্তু বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার স্ট্রাকচারটা হচ্ছে কিন্তু এটা। খেয়াল করে দেখেন আমরা সবাই জানি যে বিজোড় সংখ্যা মানে হলো 2n - 1। এটা ক্যালকুলেশন করলে যেটা পাবেন সেটাই হচ্ছে কি বিজোড় সংখ্যা। n মানে কি এখানে স্বাভাবিক সংখ্যা। তো n এর মান যদি 1 2 3 4 ডট ডট যাই বসান না কেন, ক্যালকুলেশন করে দেখবেন এই সবসময় কি করবে, বিজোড় সংখ্যা প্রডিউস করবে। তো ধরেন আমি n এর মান যদি 1 বসাই তাহলে 2 × 1 - 1 ইকুয়াল কি 1, 1 একটা বিজোড় সংখ্যা। আমি যদি এইবার n এর মান 2 ধরি
তাহলে 2 ইন্টু 2 মাইনাস 1, তার মানে কি 2 দুগুণে 4, 1 বিয়োগ করলে কত 3। আমি যদি n এর মান 3 ধরি, 3 দুগুণে 6, 1 বিয়োগ করলে কত 5, তার মানে কি পাচ্ছেন 1 3 5। তাহলে বোঝা যাচ্ছে এগুলো কি বিজোড় সংখ্যা। তো সংখ্যা যদি বিজোড় সংখ্যার ধারা হয় তাহলে তার সমষ্টি বের করার একটা সূত্র আমরা বলেছিলাম। যদি বিজোড় সংখ্যার দ্বারা হয় তাহলে তার সমষ্টি বের করার সূত্রটা আমরা কি বলেছিলাম, খেয়াল করে দেখেন। বিজোড় যদি হয় তাহলে তার সমষ্টি বের করার সূত্র আমরা বলেছিলাম n স্কয়ার। n মানে কি এখানে প্রশ্ন হতে পারে, তাহলে n মানে কি? n মানে হলো পদ সংখ্যা। পদ সংখ্যা ওই ধারাটার মধ্যে কয়টি পদ সংখ্যা আছে সেটা মিন করে। তো সাপোজ আমি যদি আপনাকে একটা ধারা এখানে বিজোড় সংখ্যা তৈরি করে দেই, সবাই একটু আনসার লেখার চেষ্টা করবেন যে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 এর সমষ্টি কত? সবাই লিখেন তো, এর সমষ্টি কত? 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 এর সমষ্টি কত? নরমালি সূত্র ব্যবহার করে 1 2 যোগ এভাবে যোগ না করে, আনিকা নূর বলেছেন x স্কয়ার। ইয়েস, স্বাভাবিক বিজোড় সংখ্যা, রাইট। সোনিয়া হক অপশন ডি বলেছেন। তার মানে আনসার সবাই পেরে গেছেন। তাহলে এটার আনসার কি হবে? 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9, এটার আনসার কি হবে? তার মানে আমরা যারা যারা অপশন ডি আনসার করেছেন অ্যাবসলিউটলি রাইট। কারণ হচ্ছে বিজোড় সংখ্যার দ্বারা যদি হয় তাহলে তার সমষ্টি সূত্র হলো n স্কয়ার। তো n এর রিপ্লেসমেন্টে এখানে কি আছে? x আছে, তাই না? তাহলে আমাদের বিজোড় সংখ্যার সমষ্টি হবে কি x স্কয়ার। যদি এখানে আমার x না থেকে p থাকতো তাহলে কি হতো? p স্কয়ার। বুঝতে পেরেছি? ওইগুলো হচ্ছে কি পদ সংখ্যা। ইয়েস, জলিদাস 25 বলেছেন। সোনিয়া হক 3 ইন্টু 3 9। এটা কি বললেন? 9 কি? নো, 25। আরিফুল ইসলাম, রাইট। সোনিয়া হক 25, ঠিক আছে। হ্যাঁ, এখানে দেখেন ধারা কয়টা? কয়টা পদ? একটা পদ, দুইটা পদ, তিনটা পদ, চারটা পদ, পাঁচটা পদ। তার মানে এর সমষ্টি হবে কি 5 স্কয়ার। 5 স্কয়ার মানে কত? 25, মানে n স্কয়ার। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো কিন্তু সবসময় পরীক্ষায় থাকে। আসি তাহলে আমরা পরে কি বলছে। কোন সমান্তর ধারার প্রথম দুইটি সংখ্যা 5 এবং 17 হলে তৃতীয় পদ কত সেটা জানতে চাইছে। দেখেন এটা আমার ক্যালকুলেশন করে সময় নষ্ট করার দরকার নেই। এখানে তারা বলছে কি যে সমান্তর ধারা নিশ্চয়ই প্রথম দুইটি পদ, তাহলে প্রথম পদটা যদি 5 হয়, পরের পদটা তারা কত বলছে? 17। তাহলে তৃতীয় পদটা কত হবে আমাদের কাছে সেটা জানতে চাইছে। সবাই কমেন্টস করেন, এটা আমি জানি সবাই পারবেন, খুবই সিম্পল একটা কোশ্চেন। প্রথম পদ বলে দিছে 5, পরের পদ 17, তাহলে তৃতীয় পদটা কত হবে? তো এটা যদি আপনি নরমালি ক্যালকুলেশন ওইভাবে করতে যান তাহলে কিন্তু অনেক সময় লাগবে। আপনি জাস্ট একটু খেয়াল করে দেখেন এখানে আমাদের প্রথম দুইটি পদের পার্থক্য কত, মানে এখানে আমাদের সাধারণ অন্তর কত? 17 মাইনাস 5, তাহলে কত? 12। তাহলে তৃতীয় পদটা যদি হতে হয় তাহলে অফকোর্স এই 17 সাথে 12 যোগ করলে যেটা হবে সেটাই হবে। তাহলে 17 এর সাথে যদি আমরা কি করি, 17 এর সাথে 12 যোগ করলে ঠিক পরের পদটা আমরা এখানে কি পেয়ে যাব। তাহলে কত আসে? সবাই বলেন। 29, রাইট, 29। তো এটা আমরা খুব সিম্পল ওয়েতে ক্যালকুলেশনটা করতে পারবো। এটাও কিন্তু পরীক্ষায় আসা কোশ্চেন। তার মানে এইরকম বেসিক জায়গাগুলো থেকেও কিন্তু কোশ্চেন হয়। নেক্সট আসি কি বলছে দেখেন, একটি সমান্তর অনুক্রমের সাধারণ অন্তর 10, মানে সাধারণ অন্তর 10 এবং আচ্ছা এটা আমরা করে ফেলছি, এটা রিপিট হয়ে গেছে, পরে আসি। 10 100 থেকে 200 এর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এই স্ট্রাকচারের কোশ্চেন গুলো কিন্তু সব সময় পরীক্ষায় আসে। তারা কি বলছে? 100 থেকে 200 এর মধ্যবর্তী যে সংখ্যাগুলো আছে সেগুলো 3 দ্বারা বিভাজ্য যাবে এমন সংখ্যা কয়টা আছে। তো আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য যায় কেমন সংখ্যাগুলো সেটা আগে জানতে হবে। আমরা সবাই জানি 3 দ্বারা বিভাজ্য যায় এমন সংখ্যা হলো সহজ কথায় 3 এর গুণিতক সংখ্যা, দ্যাট মিন্স 3 এর নামতা। আমরা যদি এই কোশ্চেনটা খুব দ্রুত আনসার করতে চাই তাহলে আপনি এটা চিন্তা করতে পারেন 100 থেকে 200 এর মধ্যবর্তী। তাহলে আপনি চিন্তা করেন 200 মাইনাস 100 এর মধ্যবর্তী কয়টি সংখ্যা তাকে 3 দিয়ে ভাগ করেন, তাহলে আপনি কত পাচ্ছেন? 100/3। তাহলে আমরা 3 দিয়ে ভাগ করলে এটা কত আসে দেখেন, ক্যালকুলেশন করলে 3 তিরিকে 9, মানে পূর্ণ সংখ্যায় কতবার যায়? 33। হাসি মতো, ঠিক আছে।
33। আমরা কিন্তু এটা করে ফেলতে পারি। অনেকে এটা নিয়ে আবার একটু কনফিউজ হয়ে গেলেন, তাহলে এটা কেমন করে হলো? তাহলে খেয়াল করেন, একে যদি আমি ধারা বানাইতে চাই তাহলে আমার প্রথম পদ কি হবে? তারা বলছে 100 থেকে 200 এর মধ্যবর্তী, তার মানে 100 তো 3 দ্বারা বিভাজ্য না। তাহলে 100 এর ঠিক পরের সংখ্যা কত? 100 এর সবচেয়ে কাছাকাছি সংখ্যাটা কত, যেটা 3 দিয়ে ভাগ যায়, সেটাই হবে আমাদের প্রথম পদ। আমাকে একটু বলেন তো, 100 এর পরে সবচেয়ে কাছাকাছি সংখ্যা কোনটা 100 এর, যেটা 3 দিয়ে ভাগ যায়, সেটা হবে ওই ধারার আমার প্রথম পদ। কত হবে সবাই একটু বলেন। ইয়েস, হাসি মধু, রাইট, 102। ইয়েস, তাহলে আমার ধারার প্রথম পদটা হবে কত? 102। ঠিক এভাবে আমি যদি বলি তাহলে পরের পদটা কত হবে? 105। ঠিক আছে, এভাবে চলতে থাকবে। তাহলে শেষ পদটা কত হবে? তার মানে 200 হবে না, 200 এর ছোট। তাহলে 200 এর ছোট সবচেয়ে কাছাকাছি সংখ্যা কত, যেটা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য? 198, 198। তাহলে এই হচ্ছে আমাদের ধারাটা। এখন আপনি যদি নরমালি এভাবে চিন্তা করেন, এবার পদ সংখ্যা বের করার সূত্র অ্যাপ্লাই করে দিই। পদ সংখ্যা বের করার সূত্রটা কি ছিল? শেষ পদ মানে কত? 189 মাইনাস প্রথম পদ মানে কত? 102 ডিভাইডেড সাধারণ অন্তর কত? সাধারণ অন্তর 3, যেহেতু 3 দ্বারা ভাগ যাবে। তারপর প্লাস হচ্ছে কত? 1। ক্যালকুলেশন করে দেখেন আমাদের সেই একই রেজাল্ট আসে কিনা। 33, হাসির মধ্যে 198। ঠিক আছে, 198। তাহলে এইটাও যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কত পাবো? 33 পাবো। ঠিক আছে, আমরা চাইলে এইভাবে ক্যালকুলেশনটা করতে পারি। আসেন পরে দেখি কি বলছে। নিচের ধারার শেষ সংখ্যা কত? এটা খুবই সহজ এবং এটা একাধিকবার পরীক্ষায় আসা কোশ্চেন। 3, 9, 27, 81। তাহলে শেষ সংখ্যাটা কত? এভাবে যদি চলে তাহলে 81 এর ঠিক পরের সংখ্যাটা কত আমাদের কাছে সেটা জানতে চাইছে। সবাই একটু লিখেন 81 এর ঠিক পরের সংখ্যাটা কত? হাসি মুখে ঠিক আছে, 32 + 1 = 33। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তাহলে খেয়াল করে দেখেন এখানে 9 এর পরে 3 এর পরে কি হয়ে গেল? 9। তার মানে কি করছি আমরা? 3 দিয়ে ভাগ করছি। আচ্ছা, তারপরে 9 এর পরে এখানে কত হইছে? 27। তাহলে গল্পটা 3 নং 27। তাহলে 27 কে যদি আমি 3 দিয়ে আবার গুণ করি তাহলে আমাদের কত হয়? 81। তার মানে এই 81 কে আমরা কত দিয়ে গুণ করব? 81 কে যদি আবার 3 দিয়ে গুণ করি তাহলে খেয়াল করে দেখেন কত আসে। 81 কে আমরা 3 দিয়ে গুণ করলে যেটা পাবো সেটাই হওয়ার কথা, 3 8 24। তার মানে 243। ঠিক তারপরের সংখ্যাটা আশা করি বুঝতে পেরেছেন। 243। রাধিকা, হাসি মধু। তারপর অনেকে অ্যান্সার করছেন, সোনিয়া হক ঠিক আছে, ইমরান নাজির ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আসেন তাহলে আমরা পরে আসি, এগুলো একটু সহজ কোশ্চেন ছিল। 3, 5, 8, 10, 18, 20 ধারাটির পরবর্তী সংখ্যা কত হবে সেটা জানতে চাইছি। তো এইটা একটু খেয়াল করে দেখেন, আমরা একটু এক্সেপশনাল ওয়েতে চিন্তা করতে পারি। 3, তারপরে কত? 5, তারপরে কত? 8, তারপরে 10, তারপরে 18, তারপরে 20, তারপরের সংখ্যাটা কত হবে সেটা জানতে চাইছে আমাদের কাছে। তো খেয়াল করে দেখেন এইখানে একটার মধ্যে দুইটা ধারা খুঁজে পাবেন। একটা ধারার মধ্যে আপনি দুইটা ধারা খুঁজে পাবেন। কেমন করে? খেয়াল করে একটু দেখেন। এইখানে আমরা 3 এর পরে কত? 5, গ্যাপ কত? 2, 5 এর পরে কত? 8, গ্যাপ কত? 3। তার মানে আমাদের গ্যাপ গুলো কিন্তু মিলছে না। তাহলে আমরা জোড় সংখ্যক অঙ্ক এবং বিজোড় সংখ্যক অঙ্কের মধ্যে পার্থক্য নির্ণয় করার চেষ্টা করব। তাহলে জোড় মানে এবং বিজোড়, তাহলে এটা হচ্ছে এক, এই 3 হচ্ছে 1 নাম্বার পজিশনে, তার সাথে আমরা বিজোড় পজিশন 3 নাম্বারে কি আছে? 8, তার পার্থক্য নির্ণয় করি। খেয়াল করে দেখেন 8 আর 3 এর পার্থক্য কত? 5। এবার আসি জোড় 2 নাম্বার পজিশনে যেটা আছে, আর ওই দিক দিয়ে 4 নাম্বার পজিশন কত আছে? 10। তাহলে তাদের পার্থক্য কত? 5। এবার আমরা বুঝে গেলাম জোড় পজিশন এবং বিজোড় পজিশনের পার্থক্য নির্ণয় করলে হয়। তাহলে তার পরবর্তীতে আমরা কোথায় যাব? আমরা এখানে 8 এর পরে আমরা চলে যাব হচ্ছে কত? 18। তাহলে 8 এবং 18 পার্থক্য কত? 10। তাহলে দেখেন ডাবল হচ্ছে কিন্তু, হ্যাঁ, পার্থক্য 5 এর ডাবল হয়ে যাচ্ছে। আমরা যদি এইবার 10 থেকে যাইতে চাই, কোথায় যেতে পারি? 20 এ যাইতে পারি। তাহলে পার্থক্য কত? 10। তার মানে আমরা বুঝতে পারছি পার্থক্যগুলো আলটিমেটলি কি হচ্ছে? পার্থক্যগুলো ডাবল হচ্ছে। পার্থক্যগুলো ডাবল হচ্ছে। এবার আসেন, আপনারা আসলে জানতে চাইছি কি জোড় পজিশন না বিজোড় পজিশন?
তাহলে 20-এর পরেরটা জানতে চাইনি, জানতে চাইছি কি, ভালো করে বোঝার চেষ্টা করি আমরা। 18-র পরেরটা জানতে চাইছি। তাহলে 18 পরে যেটা হবে সেটা 10-এর দ্বিগুণ হবে। 10 এর দ্বিগুণ, তাহলে 10-এর দ্বিগুণ কত? 20। তাহলে আমরা কি করব, 18-র সাথে 20 যোগ করে দেব। তাহলে 18 এর সাথে যদি আমরা 20 যোগ করি তাহলে আমাদের রেজাল্টটা কত দাঁড়াচ্ছে? 38। তার মানে হচ্ছে আমাদের পরবর্তী আনসার যেটা হবে সেটা হচ্ছে 38। ঠিক আছে, কারা কারা 38 করতে পেরেছেন? হাসিমুখে 38 ঠিক আছে। ফিবোনাকিস, ওকে। রাধিকা, হাসিমধু, সবাই 38 করেছেন। এই যে এই ক্যাটাগরি কোশ্চেন গুলো কিন্তু একটু বোঝার চেষ্টা করব যে আসলে জোর পজিশন এবং বিজোড় পজিশন। এবং ফিবোনাকি বলতেছেন 5 3 8 8 5, ওকে, রাইট, 38। জলি দাস, আহমেদ, ঠিক আছে, সোনিয়া হক, ঠিক আছে। আসেন তাহলে আমরা পড়ে যাই। এবার আমরা গুণোত্তর ধারায় চলে আসছি। তাহলে গুণোত্তর ধারার একটু বেসিকটা আমরা আলোচনা করে নেই যে গুণোত্তর ধারা আসলে কি। আমরা জানি একটি নির্দিষ্ট সংখ্যা গুণ করে করে যদি সামনে যায় তাহলে সেটাকে আমরা বলতে পারি গুণোত্তর ধারা, অথবা পরপদ এবং পূর্বপদের ভাগফল বা অনুপাত যদি সেম থাকে তাহলে সেটা কি হয়? গুণোত্তর ধারা হয়। সাপোজ আমরা যদি এখানে বলি, খেয়াল করে দেখেন যে আমরা এখানে বললাম 2 4 8 16 32, এটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা? তো আমরা সেটা বুঝবো কিভাবে? আমরা বুঝবো, আমরা দেখব যে পরপদ এবং পূর্বপদ, পরপদ এবং পূর্বপদের ভাগফল বা অনুপাত বা রেশিও যদি সেম হয় তাহলে সেটা অবশ্যই কি? গুণোত্তর ধারা। আর সহজ করে যদি বলি যে একই সংখ্যা গুণ করে করে সামনের দিকে আগাচ্ছে কিনা, দেখেন 2 এর দ্বিগুণ করে আমরা 4 পাইছি, আবার 4 এর দ্বিগুণ করে আমরা কত পাইছি? 8, আবার 8 এর দ্বিগুণ করে আমরা কত পাইছি? 16, আবার 16 এর দ্বিগুণ করে আমরা কত পাইছি? 32। তার মানে বোঝা যাচ্ছে এটা সংখ্যা গুণ করে করে সামনের দিকে গিয়েছে। আচ্ছা, তাহলে এই গুণোত্তর ধারার প্রথম পদ আমরা এ সমান বলবো হচ্ছে 2, আর সাধারণ অন্তর নাই, এবার এবার হচ্ছে কমন রেশিও। ঠিক আছে, কমন রেশিও এর আর, রেশিও এর আর, এটা হচ্ছে কি, প্রথম দুইটার পরে যদি আমি চিন্তা করি তাহলে পরপদ হচ্ছে 4, তার পূর্বের পদ হচ্ছে কত? 2, ভাগ করলে আমরা কত পাইছি? ভাগ করলে 2 পাচ্ছি প্রত্যেকটা। এবার 8 কে 4 দিয়ে ভাগ করেন 2, 16 কে 8 দিয়ে ভাগ করেন 2, তার মানে এটা নিঃসন্দেহে গুণোত্তর ধারা। এবার আমরা সমান্তর ধারার ক্ষেত্রে যে বিষয়গুলো শিখেছিলাম সেটা যদি আমরা মাথায় রাখি যে এখানে গুণোত্তর ধারাগুলো আসলে তৈরি হয় কিভাবে। গুণোত্তর ধারার প্রথমে আসি, এন-তম পদ কাকে বলে? এন-তম পদ কিভাবে তৈরি হয়? এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা হচ্ছে গুণোত্তর ধারার এন-তম পদ। প্রত্যেকটা পদ তৈরি হয়েছে এই সূত্র দ্বারা, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই প্রথম পদ যদি বলেন সে ওইটা দিয়ে তৈরি হয়েছে। এই 2, প্রথম পদ 2, এটা এন-তম পদ, কিন্তু এন এর মান কত? 1। এখানেও দেখেন 4, এটা এন-তম পদ, এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই সূত্রের আদলে 4 তৈরি হয়েছে, কিন্তু এন এর মান কত? 2। এখানে এন এর মান কত? 3। তার মানে আমরা বুঝতে পারছি যে এন মানে কি? পজিশন, সে কয় নাম্বার পদ সেটা বোঝাচ্ছে 4। এখানে এন মানে কত? 5। তাহলে এন কি জিনিস আর এন-তম পদ কি জিনিস সেটা আশা করি বুঝতে পেরেছি। ওকে, এবার আমরা গুণোত্তর দ্বারা সমষ্টিতে আসি। গুণোত্তর দ্বারা সমষ্টি আমরা কিভাবে পাই? গুণোত্তর দ্বারা সমষ্টির ক্ষেত্রে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আর এর মান, মানে কমন রেশিও যদি 1 এর চাইতে বড় হয় তাহলে আমার গুণোত্তর ধারার যে সমষ্টিটা হবে সেই সমষ্টিটা হবে এইরকম যে এ ইনটু আর এর মান 1 এর চাইতে বড়, তাহলে আর টা আগে আসবে, আর টু দি পাওয়ার এন মাইনাস 1, আর নিচে কি হবে? আর মাইনাস 1। এই সমষ্টি আমরা কখন ব্যবহার করব গুণোত্তর ধারার? যখন আমরা দেখব যে ওই গুণোত্তর ধারার আর এর মান 1 এর চাইতে বড়, তখন আমরা গুণোত্তর ধারার সমষ্টি হিসেবে এই সূত্রটা ব্যবহার করব। আর যদি আমরা এমনটা খেয়াল করি যে আর এর মান ছোট হয়ে গেছে কার থেকে? 1 এর থেকে, তখন আমার ওই গুণোত্তর ধারার সমষ্টি বের করার সূত্র যেটা হবে, ওই সূত্রটাই পার্থক্য হবে। আর এর মান যেহেতু 1 এর থেকে ছোট হয়ে গেছে, এবার 1 টা আগে চলে আসবে, মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড 1 মাইনাস আর। আশা করি বুঝতে পেরেছি যে গুণোত্তর ধারার সমষ্টি কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে, আর এর মানের উপর ডিপেন্ড করে গুণোত্তর ধারার সমষ্টি ব্যবহার করব।
ওকে ফাইন। আরেকটা বিষয় আছে হচ্ছে অসীমত্ব গুণোত্তর ধারার সমষ্টি। দেখেন আপনি সব গুণোত্তর ধারা অসীমত্ব গুণোত্তর ধারার সমষ্টি বের করতে পারবেন না। যেমন আমরা এইখানে যে ধারাটা লিখেছিলাম, আমি যদি আবারও দেখাই, 2 প্লাস 4 প্লাস 8 প্লাস 16 প্লাস 32 প্লাস ডট ডট ডট, এটা যদি পজিটিভ ইনফিনিটি পর্যন্ত হয়, এই গুণোত্তর ধারার সমষ্টি আপনি আদৌ কি বের করতে পারবেন কি পারবেন না, সেটা কার উপর ডিপেন্ড করে, কার ভ্যালুর উপর ডিপেন্ড করে যে এটার মান আদৌ এই ধারাটার সমষ্টি আদৌ বের করা যাবে কিনা, এই অসীমত্ব গুণোত্তর ধারার, সেটা বেস করে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে কার উপর, যদি আর এর মান এই কন্ডিশনে থাকে, মডুলাস আর লেস দেন 1, খুব ইম্পর্টেন্ট কথা বলতেছি, এই কন্ডিশনে যদি থাকে, এই কন্ডিশনটা কেমন, এটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি, মডুলাসটা উঠিয়ে দেই, তাহলে -1 লেস দেন আর লেস দেন 1, যদি আর এর মান এই কন্ডিশনে হয়, তাহলেই কেবল ওই সকল অসীমত্ব গুণোত্তর ধারার সমষ্টি বের করা যাবে। তো এই কন্ডিশনটা আসলে কি মিন করছে, আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এই আর এর মান -1 এর চাইতে বড় কিন্তু +1 এর চাইতে ছোট, সেটা মিন করছে। তাহলে আমি যদি বলি এই কন্ডিশনে, তাহলে আর এর মানটা কেমন হবে, আর এর মানটা কেমন হবে সেটা কিন্তু ভালো করে বুঝতে হবে। আর এর মান যেটা হবে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ হবে, প্রকৃত ভগ্নাংশ হবে। তার মানে অপ্রকৃত না, প্রকৃত ভগ্নাংশ মানে কি আমরা তো বুঝি। প্রকৃত ভগ্নাংশ যদি হয়, কোন অসীমত্ব গুণোত্তর ধারার আর এর মান যদি প্রকৃত ভগ্নাংশ হয়, তাহলেই কেবল ওই সকল অসীমত্ব গুণোত্তর ধারার সমষ্টি আমরা বের করতে পারবো। আর ওই সকল অসীমত্ব গুণোত্তর ধারার সমষ্টি বের করার সূত্র যেটা হবে সেটা হচ্ছে a ডিভাইডেড 1 মাইনাস r। তার মানে অসীমত্ব গুণোত্তর ধারার সমষ্টি আমরা কখন বের করতে পারবো, যখন দেখব ওই অসীমত্ব গুণোত্তর ধারার আর এর মান, মানে কমন রেশিও একটা প্রকৃত ভগ্নাংশ, ঠিক তখনই তার সমষ্টি বের করতে পারবো। এখন যদি বলি, তাহলে আমরা এই যে অসীমত্ব একটি ধারা দেখতে পাচ্ছি, অসীমত্ব গুণোত্তর ধারা দেখতে পাচ্ছি, এই অসীমত্ব গুণোত্তর ধারার সমষ্টিকে আমরা আদৌ বের করতে পারবো? প্রশ্ন হচ্ছে অসম্ভব, কখনোই বের করতে পারবো না। বলতে পারেন কেন? কারণ হচ্ছে এখানে আর এর মান কি আসে দেখেন, 4/2, তার মানে আর এর মান কত আসছে 2, 2 কি প্রকৃত ভগ্নাংশ না, সুতরাং এটার সমষ্টি কখনোই বের করতে পারবো না। আচ্ছা শূন্য বলেন না, শূন্য বলা যাবে না, কারণ এটার সমষ্টি বের করতে পারছি না। এবার আসেন, মোটামুটি আমরা যতটুকু দরকার আলোচনা করেছি, এখন আসেন তাহলে আমরা গুণোত্তর ধারার কিছু কোয়েশ্চেন আমরা একটু সলভ করার চেষ্টা করি। এখানে দেখেন কি বলছে, যে একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদ 20 এবং ষষ্ঠ পদ 160 হলে প্রথম পদটা কত আমাদের কাছে সেটা জানতে চাইছে। আমরা একটু এক্সেপশনাল ওয়েতে চিন্তা করে দেখি, যে তারা বলছে তৃতীয় পদ, তার মানে প্রথম পদ, দ্বিতীয় পদ, আর একটা হচ্ছে কত, তৃতীয় পদ। তৃতীয় পদটা কত, 20 বলছে। তাহলে আমার দ্বিতীয় পদটা কি হতে পারে, একটু খেয়াল করে দেখি আমার আনসার গুলো কি আছে, 8, 12, 10 এবং কত, 5। তাহলে আমরা যদি এই 20 কে 2 দিয়ে ভাগ করে দেই, তাহলে কত আসে, 10। আবার এই 10 কে যদি আমি আবার 2 দিয়ে কি করে দেই, ভাগ করে দেই, তাহলে কত আসে, 5। তার মানে 5, 10, 20, নিঃসন্দেহে এটা একটা গুণোত্তর ধারা, কারণ সবারই ভাগফল কত, ভাগফল হচ্ছে 2, সেম। সুতরাং এইরকম একটু এক্সেপশনাল ওয়েতে আউট অফ দা বক্স চিন্তা করেও কিন্তু আমরা বড় ক্যালকুলেশন না করেও বলতে পারি যে তার প্রথম পদ কত ছিল এখানে, 5। ঠিক আছে, তাহলে আমাদের আনসারটা কত হবে, 5। এখন আপনি যদি এটা ফর্মাল ওয়েতে ক্যালকুলেশন করতে যান, তাহলে করতে পারেন, কিন্তু সময় আমার কি লাগবে, বেশি লাগবে। বেশি সময় ধরে আমার ক্যালকুলেশন করতে হবে। এখানে আপনার তৃতীয় পদ এবং ষষ্ঠ পদ, এই দুইটাকে ধরে এ এবং আর এর মান বের করে তারপরে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, ওকে, আসেন তাহলে আমরা পরে যাই। 2 -4 +8 -16 মাইনাস ডট ডট ধারাটির 60টি পদের সমষ্টি কত? তাহলে আমাকে বুঝতে হবে এটা কি আদৌ গুণোত্তর ধারা না সমান্তর ধারা। 2, 4, 8, তারপরে কত 16, তাহলে বুঝতে পারছি এটা একটা সমান্তর ধারা। এখন যেহেতু 60টি পদের সমষ্টি বের করতে বলছে, তার মানে আমরা এখানে S7 এর মান বের করব। তাহলে আমাকে বুঝতে হবে যে আর এর মানটা কি,
আর এর মানের উপর বেস করেই কিন্তু আমাদের সমষ্টি সূত্র হবে। তাহলে আর এর মান আমরা কিভাবে বের করি? আমাদের পরপদ কত? -4, পূর্বপদ হচ্ছে কত? 2, তার মানে -2। তাহলে -2 অবশ্যই কি 1 এর চাইতে ছোট। তার মানে আর এর মানটা আমরা কি বলতে পারি? আর এর মান হচ্ছে 1 এর থেকে কি ছোট, যেহেতু আর এর মান আমরা কি পাইছি? -2। তাহলে আমার সূত্রটা এইবার যেটা হবে সেটা হচ্ছে 1 আগে চলে আসবে, -r⁴n ডিভাইডেড 1 - r। তো এবার আমরা ক্যালকুলেশন করে দেই। এর মান কত? 2 ইন্টু 1 মাইনাস আর এর মান কত? আর এর মান -2, তার উপরে পাওয়ার কত হবে? কত নাম্বার, কয়টা পদের সমষ্টি? 7টা পদের সমষ্টি। তার মানে n এর মান এবার কি হবে? উপরে 7 হবে। আশা করি বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে 1 -2 ক্যালকুলেশন করলে এখন আমাদের কি চলে আসবে? রেজাল্টটা চলে আসবে। এখন আমি একটু দেখি তো কাদের কাদের এটার আনসার আসছে, কত আসছে, কার কার কি আসছে। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের এখানে কি হবে? 2, তারপরে আসেন 1 প্লাস এখানে আমাদের মাইনাস, তার মানে 2 এর উপরে পাওয়ার যদি 7 হয় তাহলে কত হবে? 10, 20, 30, 40। আমরা এখন ওইখানে পড়ে আছি, নেট প্রবলেম। ওকে হাসিমুখে। এবার বলেন এটার আনসারটা তাহলে আমরা কি বলবো? 2 এর উপরে যদি পাওয়ার 7 দেই তাহলে কত হয়? তার সাথে আমরা 1 যোগ করব, তার সাথে আমরা 3 দিয়ে ভাগ করব এবং 2 দিয়ে গুণ করব। আলটিমেটলি রেজাল্ট চলে আসবে 128 - 1 ডিভাইডেড 3। ঠিক আছে হাসিমুখে, 128। ওকে, তাহলে এটা পারবেন, বুঝতে পারছি। এবার বলছে 1 + 2 + 4 + 8 + 16 প্লাস ডট ডট ধারাটি অসীমোত্তক সমষ্টি কত? খুব সুন্দর বলেন, আনসার কি হবে? অসীমোত্তক সমষ্টি কত? ধারাটির অসীমোত্তক সমষ্টি কত? এটা আনসারটা সবাই লিখবেন। 1 + 2 + 4 + 8 + 16 ধারাটির অসীমোত্তক সমষ্টি কত? সবাই এটা আনসার করেন। তাহলে এটা একটা, আমরা যেটা দেখতে পাচ্ছি নিঃসন্দেহে এটা একটা গুণোত্তর, অসীমোত্তক গুণোত্তর ধারা, কিন্তু অসীমোত্তক গুণোত্তর ধারা। তো আমরা কি বলেছিলাম? অসীমোত্তক গুণোত্তর ধারার সমষ্টি বের করতে গেলে আমাদের দেখতে হবে আর এর মানটা প্রকৃত ভগ্নাংশ কিনা। তাহলে আর এর মান কি হবে? 2/1, তার মানে কত? 2। 2 তো প্রকৃত ভগ্নাংশ না, পূর্ণ সংখ্যা। সুতরাং আমরা বলতেই পারি যে আসলে এইখানে কোনোভাবেই এই অসীমোত্তক গুণোত্তর ধারার সমষ্টি বের করতে পারবো না। সুতরাং এইটার সমষ্টি বের করা যাবে না। আমরা কিন্তু বলেছিলাম যে কোন সকল অসীমোত্তক গুণোত্তর দ্বারা সমষ্টিগুলো বের করা যায়। সোনিয়া হক অপশন বি বলেছেন, রাইট। তাহলে 1 + হাফ + 1/4 + 1/8 ডট ডট অসীমোত্তক ধারাটির সমষ্টি কত? আমরা তাহলে, স্যার কাছে খাতা কলম নেই। ওকে ফাইন, গো, থ্যাংক ইউ, সমস্যা নেই। তাহলে এই যে অসীমোত্তক আরেকটি গুণোত্তর ধারা দেখতে পাচ্ছি, এই অসীমোত্তক গুণোত্তর ধারার সমষ্টি কি আদৌ আমরা বের করতে পারবো কিনা? যদি বের করতে পারি তাহলে সেটা কত? যদি বের করতে পারি সেটা কার উপর ডিপেন্ড করবে? আর এর উপর। আমরা দেখি যে আর এর মানটা কি একটা প্রকৃত ভগ্নাংশ হয় কিনা। তো আর এর মান এখানে আমাদের প্রথম পদ তো বলাই আছে, প্রথম পদ কত? 1। আর কমন রেশিওটা কত আর এর মান? সেটা হচ্ছে আমরা যদি বলি 1/2 ডিভাইডেড 1, ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি? 1/2। ইয়েস, 1/2 একটি প্রকৃত ভগ্নাংশ। সুতরাং এই অসীমোত্তক গুণোত্তর ধারার সমষ্টি অফকোর্স আমরা বের করতে পারবো। তো সেই সমষ্টি যদি বের করি তাহলে আমাদের সূত্রটা কি হবে? আমরা বলেছিলাম এস অসীমোত্তক সমষ্টি হবে এ ডিভাইডেড 1 - r। তাহলে এ এর মান কত? 1, আর 1 মাইনাস আর এর মান কত? হাফ। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে? 1, 1 থেকে হাফ বিয়োগ করলে 1, এটা ক্যালকুলেশন করলে উল্টে যাবে। তাহলে আনসারটা কত পাচ্ছি? 2। তার মানে আমরা বলতে পারি যে এই যে অসীমোত্তক গুণোত্তর ধারাটি আছে তার সমষ্টি আসলে বের করা যাবে, আর সেটা কত আসছে? 2 আসছে। ঠিক আছে, ওকে, আপনারা তাহলে পার্থক্যগুলো বুঝতে পেরেছেন। সমান্তর গুণোত্তর আমরা অল্প সময়ে ফেসবুক লাইভে যতটুকু আলোচনা করা যায় তার সবটুকুই চেষ্টা করেছি। আর এই জিনিসগুলো আরো ডিটেলস জানতে গেলে আমাদের আসলে ওই বেসগুলোতে আসলে নির্ধারিত ক্লাসে ছাড়া কিন্তু সম্ভব না। আমরা অনেক কিছু স্কিপ করেছি। তো পেইড বেসগুলোতে আমরা সর্বোচ্চ সময় নিয়ে
এইটাকে ভেঙে ভেঙে সমান্তর গুণোত্তর আলাদা সেগমেন্টে ভাগ করে সময় নিয়ে আরো কিছু নিয়ম আছে সেইগুলো ডিটেলস আলোচনা করে থাকি। তাহলে আজকে যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।